জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাতে তাকে পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। রোববার বঙ্গভবনে শপথ নেবেন তিনি। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেন। ১৯৮৪ সালে রেফাত আহমেদ জেলা আদালতের আইনজীবী হন এবং হাইকোর্ট বিভাগের আইনজীবী হন ১৯৮৬ সালে। নতুন প্রধান বিচারপতি ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও ২০০৫ সালে একই বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান। এর আগে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগ করেন। ফুলকোর্ট ডাকা নিয়ে আইনজীবী ও বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভের পর এমন সিদ্ধান্ত আসে বিচারপতিদের কাছ থেকে। শনিবার সকাল থেকে প্রধান বিচারপতির ফুলকোর্ট সভা ডাকা নিয়ে উত্তপ্ত হয় উচ্চ আদালত প্রাঙ্গণ। সরকারকে না জানিয়ে এমন সিদ্ধান্তের সমালোচনা করে বিক্ষোভ করে আইনজীবীরা। পরে হাইকোর্টে জমায়েত হয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় সমন্বয়করা বলেন, জুডিশিয়াল কু করার অপচেষ্টা হচ্ছে। পরে দুপুরে এক ভিডিও বার্তায় বিচারপতিদের পদত্যাগের তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। এদিকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৭টি হলের প্রভোস্টরাও পদত্যাগ করেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর, কোষাধ্যক্ষ, প্রভোস্ট সহ সব সিনেট ও সিন্ডিকেট সদস্যদের পদত্যাগ এবং ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ শিক্ষা মন্ত্রণালয়ের উপাচার্য ও ৭টি হলের প্রভোস্ট পদত্যাগ জমা দেন। এর আগে গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ১১টার দিকে সাঈদের বাড়িতে পৌঁছান তিনি। প্রথমেই কবর জিয়ারত করে নিহত সাঈদের জন্য দোয়া করা হয়। পরে সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ ইউনূস। এ সময় সাঈদের পরিবারের সদস্যদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে আবারও তার কবরের সামনে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এরপর রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সঙ্গে দেখা করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান তিনি। বলেন, বর্তমানে এই বিজয় রক্ষা করার দায়িত্ব তরুণদের। হিন্দু পরিবার হোক, তখনকার সবার উপরে আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো সংশোধন না হয়, তো ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটির সন্তান, সবাই আছে। আর্থিক খাতের কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। শপথ নেওয়ার পর শনিবার অর্থ মন্ত্রণালয়ে এসে তিনি এ কথা বলেন। আমাদের অর্থনীতির কিন্তু একটা এর আগের দিন এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সুফলটা বিশ্বের মানুষ পায় নাই। আপনারা উপরের দিকে দেখেছেন গ্রোথ বেশি হয়েছে। আমি তো অর্থনীতি ছাত্র, গ্রোথ হয়েছে কেন, ভেতরে গ্রোথের ফলটাকে কে পেতে। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা ইস্যু করতে। পদত্যাগ করলেন শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলাম। শনিবার রাতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন শিবলি রুবায়াত উল ইসলাম। চলতি বছরের ২৮ মে তাকে ৪ বছরের জন্য পূর্ণ নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালের ১৭ মে শিবলি রুবায়াত উল ইসলামকে প্রথমবার বিএসসিসির চেয়ারম্যান করা হয়েছিল।
দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সংক্ষুব্ধ শিক্ষার্থী সহ সনাতন ধর্মাবলম্বীরা। সমাবেশ থেকে ৮ দফা দাবি তুলে ধরে তা আদায়ে লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে সনাতনীদের ওপর হামলার প্রতিবাদে দুপুর ২টা থেকে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে শাহবাগে জড়ো হতে থাকে তারা। সমাবেশ থেকে ৪ দফা দাবি পাঠ করে তা দ্রুত বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। ওই দাবিনামায় নির্যাতন বন্ধ ও বৈষম্য নিরসনের পাশাপাশি বলা হয় সংখ্যালঘুদের জন্য ১০% সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। সেখানে বক্তারা অভিযোগ করেন, বিগত দিনে হওয়া নির্যাতনের কোনো বিচার না হওয়ায় নির্দ্বিধায় হামলার ঘটনা হয়েছে। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এদিকে সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ করেছেন সংখ্যালঘু ছাত্র জনতা। বরিশালে নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়। এতে সংখ্যালঘু বিভিন্ন সংগঠন ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। রাজশাহীতে বর্ণ মিছিল করেছে রাজশাহী সনাতন পরিবার। নগরীর গণকপাড়া ধর্মসভা থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ হয় মিছিলটি। প্রতিবাদ সমাবেশ হয়েছে ময়মনসিংহেও। এ সময়ে নানা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে প্রতিবাদী আওয়াজ তোলে সনাতন ধর্মাবলম্বীরা। কক্সবাজারের সংখ্যালঘু ছাত্র ঐক্যর ব্যানারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে সংখ্যালঘু ছাত্র জনতা। এ সময় নিরাপত্তা নিশ্চিত করা সহ ৮ দফা দাবি জানান বক্তারা। হবিগঞ্জে বৈষম্যমূলক বাংলাদেশ, শান্তিতে বাঁচতে চাই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সনাতনী সচেতন নাগরিক সমাজ। এছাড়াও ফরিদপুর, সুনামগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে না জানিয়ে বিএনপির মহাসচিব বলেছেন, এ নিয়ে বিভিন্ন দেশে বিভ্রান্তিকর সংবাদ প্রচার হচ্ছে। শনিবার সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় হামলা হলেও তা সাম্প্রদায়িক হামলা নয়, বরং রাজনৈতিক কারণে হতে পারে। আর এসব হামলার সাথে বিএনপি সম্পৃক্ত নয় বলে জানান বিএনপি মহাসচিব। এ সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ প্রধান উপদেষ্টার কাছে বিএনপি চিঠি পাঠাবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি, তাকে আমরা চিঠি দেব। একই সঙ্গে আপনার ইউএই, যেখানে আপনার আমাদের প্রায় 50 জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য, আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব। আমরা চেষ্টা করব চিঠি দেওয়ার। এদিকে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হাসান। শনিবার বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে তিনি কথা বলেন। এ সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা যারা চালাচ্ছে, যারা সংখ্যালঘু নৃগোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই মুহূর্তে আমাদের মূল কাজ হচ্ছে রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। একটা হটলাইন আমরা প্রেসে দিয়ে দেব। বাংলাদেশের কোথাও যদি কোনো ধরনের সহিংসতা সংখ্যালঘুদের ব্যাপারে পার্টিকুলারলি কোনো উপাসনালয়ে হামলা হয়, মুহূর্তের ভিতরে হটলাইনে যোগাযোগ করলে আমরা এটা ল এনফোর্সিং এজেন্সির সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার করব। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক।
রাজধানীর বাইরে দেশের বিভিন্ন থানায় যোগ দিতে শুরু করেছে পুলিশ সদস্যরা। ফিরতে শুরু করেছে পুলিশ সেবার কার্যক্রম। এতে স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মাঝে। চট্টগ্রামের বেশিরভাগ থানায় সীমিত আকারে শুরু হয়েছে কার্যক্রম। শনিবার সকালে নগরের কোতোয়ালি, হলিশহর, ডবল মোরিং এবং ইপিজেড থানায় দাপ্তরিক কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। সাদা পোশাকেও কাজে যোগ দেন অনেকে। থানা পুলিশের সেবা কাজে সহায়তা করতে তৎপর সেনাবাহিনী ও আনসার সদস্যরা। একইভাবে বরিশালেও শুরু হয়েছে পুলিশের দাপ্তরিক কাজ। কোতোয়ালি থানাসহ বেশ কয়েকটি থানায় কাজ শুরু হলেও মানুষের উপস্থিতি কম। তবে কেউ সেবা নিতে গেলে তাকে সব ধরনের সহায়তা করছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। এছাড়া ফরিদপুর, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন থানায় ফিরছেন পুলিশ সদস্যরা। এদিকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় টানা 6 দিন বন্ধ থাকার পর চালু হলো সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কার্যক্রম। শনিবার বেলা 12:30 থেকে থানা চালু হয়েছে। ইতিমধ্যেই থানায় পদায়ন করা হয়েছে অফিসার ইনচার্জকে। বাকি পুলিশ সদস্যরা রোববারের মধ্যেই যোগদান করবেন। শুরুতে পুলিশের কাজে সহায়তা করবে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া পালাক্রমে থানায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে শিক্ষার্থীরাও। পুনরায় থানার কার্যক্রম শুরুর দিনে উপস্থিত ছিলেন পুলিশের উপমহাপরিদর্শক সোয়াইব রিয়াজ আলম, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন। এর আগে ব্যবহার উপযোগী করতে শনিবার সকাল থেকে থানা কম্পাউন্ডে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন এনায়েতপুর থানার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। থানার কার্যক্রম আজকে প্রতীকীভাবে শুরু করছি। ওসি সাহেবকে পোস্টিং দেওয়া হয়েছে, আর বাকি সবাই ফোর্সও কালকে থেকে চলে আসবেন। কালকে পূর্ণ আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম শুরু হবে। প্রকৃত উন্নয়ন বলতে যা বোঝায় দেশে সেই উন্নয়নকে গুরুত্ব দিতে হবে। কোনো উন্নয়ন সুশাসনকে বাদ দিয়ে করা যাবে না। শনিবার রাজধানীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনাবিদদের প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনাবিদরা। সংবাদ সম্মেলনে 15টি প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরা হয় বিআইপির পক্ষ থেকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচার, সংসদ ও নির্বাহী বিভাগসমূহের মধ্যে ক্ষমতার ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করা, সকল মানুষের সংস্কৃতি, ভাষা ও ধর্মীয় অধিকার রক্ষা সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় উচ্চাভিলাষী পরিকল্পনা না নিয়ে যে উন্নয়নগুলো জনবান্ধব সেগুলো নিতে সরকারের প্রতি আহ্বান জানান পরিকল্পনাবিদরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা করে রাষ্ট্রীয় মর্যাদা ও আহতদের পুনর্বাসনের দাবি জানিয়েছে দৃশ্যমাধ্যম, বিক্ষুব্ধ থিয়েটার কর্মী ও আলোকচিত্রী সমাজের কলাকুশলীরা। শনিবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে সৃষ্টির স্বাধীনতায় সাহসী বাংলাদেশ এর ব্যানারে সমাবেশ করে শিল্পী, সংস্কৃতি কর্মীরা। শিল্পীরা যেন স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পায় সেই দাবিও তুলে ধরেন তারা। এছাড়াও দেশে যেন আর কেউ স্বৈরাচার না হয়ে উঠতে পারে সেজন্য ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এছাড়া বিভিন্ন জেলায় সাংস্কৃতিক অঙ্গনে হামলার নিন্দা জানানো হয়। সমাবেশ শেষে দলীয় সঙ্গীত পরিবেশন হয়েছে। আমরা এখন যেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, এটার অনেক রকমের অপব্যাখ্যা হচ্ছে, হবে, অনেক রকমের চেষ্টা হবে এটাকে ভিন্ন দিকে নেওয়া। আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করব। আমি যেটা বলতে চাই সেটা আমি যাতে বলতে পারি, আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে লিখতে পারি, আমি আমার মতটা সঠিকভাবে প্রকাশ করতে পারি। আমরা আসলে চাই না যে কোনো ফেসিবাদী হামলার মাধ্যমে হচ্ছে যে আমরা এই আমাদের ইতিহাস, আমাদের সম্পদকে আসলে ধ্বংস করে দিতে। সকল শহীদ সাংবাদিক, ছাত্র জনতা, শ্রমিককে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। সকলের পরিবারকে মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। মেহেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ মাটিতে গুড়িয়ে দেওয়া হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য ভাঙা হয়েছে। গানের জন্য সরকার বিরোধী বা একটি ফ্যাসিজম বিরোধী, একটি অন্যায় বিরোধী সংঘের বিরুদ্ধে গান গাওয়ার জন্য যেন তাকে গ্রেপ্তার করা না হয়। আমরা আশা করছি যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল, সেই রকম একটা স্বপ্নের দেশই আমরা পাবো এবং সেখানে আমাদেরও কিছু বলার আছে, যেটা আসলে তাদেরও একটা দিক নির্দেশনা দিতে পারে বলে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে পঞ্চম দিনের মতো ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে শিক্ষার্থীরা। অন্যান্য যে কোনো দিনের চেয়ে শৃঙ্খলাকারীদের সংখ্যা ছিল বেশি। সন্দেহভাজন যে কোনো যানবাহনকে তল্লাশি করা হচ্ছে। বৈষম্যমূলক সমাজ গড়ার সর্বাত্মক আন্দোলনে এবার সড়ক সত্যিকার অর্থে নিরাপদ হতে পারে বলে আশা নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের। মুজাহিদ শুভর প্রতিবেদন। দুঃশাসনের প্রতিবাদে অচল করা সড়ক সুশৃঙ্খল করতে নেমেছে সেই শিক্ষার্থীরাই। প্রতিদিন মোড়ে মোড়ে বাড়ছে শৃঙ্খলাকারীদের ভিড়। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পালা করে দায়িত্ব পালন করছেন। রাতেও নেই বিশ্রাম। স্পষ্ট বার্তা, সড়ক থেকে সরকার, শৃঙ্খলার মধ্যে থাকতে হবে সবাইকেই। গাড়ি চলতে থাকলেও পথচারীরা পার হওয়ার চেষ্টা করেন, তখন গাড়ির স্পিড যেমন স্লো হয়ে যায়, ব্যাঘাত ঘটে অনেক গাড়ির, অনেক ইমার্জেন্সি গাড়ি যেমন অ্যাম্বুলেন্স পিছিয়ে পড়ে যায়। সুতরাং আমরা চেষ্টা করছি যে পথচারীরাও যাতে সিগন্যাল মানে। মানুষের মানসিকতার যে পয়েন্টটা, এটাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা ফেস করেছি আপাতত ফিল্ডে। আমাদের নিজেদের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা যেন না হয়, তাই আমরা চাচ্ছি যে সবাইকে লিস্ট করে দেন সবাইকে স্পেসিফিক কিছু জায়গায় আমরা ডিস্ট্রিবিউশন করতে। অন্য সিগন্যালের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে পারছি না। অনেক সময় অনেক গাড়ি আমাদের সিগন্যাল ভায়োলেট করে চলে যাচ্ছে। হাতের ইশারায় বা মাইকের মাধ্যমে যতটুকু পারছি নিজেরা কমিউনিকেট করার চেষ্টা করছি। রাজধানীর গুলশান, কারওয়ান বাজার সহ গুরুত্বপূর্ণ মোড়ের চারপাশে 50 জন পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। সঙ্গে ছিলেন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরাও। প্রশিক্ষণ না থাকলেও বেশ ভালো করছে বলে মত আনসার বাহিনীর। তাদের প্রশিক্ষণ না থাকলেও তারা যতটুকু সম্ভব ততটুকু কাজ করতেছে এবং তাদের পাশে আমরাও আছি। কয়েকদিন ধরে অবৈধ টাকা, স্বর্ণালংকার, নথি ধরতে সন্দেহজনক যানবাহন তল্লাশি করছে শিক্ষার্থীরা। সুন্দর করে স্যার বলে আমরা কথা বলতেছি, কথা বলে আমরা দেখতেছি কি কোনো সমস্যা আছে কিনা গাড়ির মধ্যে, তারপর চেক করে তারপর ছাড়তেছি। জ্যামের জন্য অ্যাম্বুলেন্সগুলো আটকা পড়ে থাকে, এ কারণে আমাদের স্টুডেন্টরা বা যারা কাজ করতেছে তারা যেন অ্যাম্বুলেন্সে ভোগান্তিতে না পড়ে, সেজন্য এই লেনটা খালি রাখা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বিড়ম্বনা হলেও শিক্ষার্থীদের চেষ্টাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। যেখানে পুলিশ বা ট্রাফিক নাই সেই সময়টাতে আসলে তাদের এটা প্রশংসনীয়। তারা অত্যন্ত কষ্ট করে মাঠে রাস্তায় সময় দিচ্ছে এবং শৃঙ্খলা রক্ষা করতেছে। বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটু স্ন্যাক্স বা একটু এগুলো ওদেরকে বোঝানো, সেই বিষয়গুলোতে কাজ করছি এখন। শুক্রবারের মতো শনিবারও ছোট বড় বেশ কয়েকটি সড়কে নেমেছেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শিক্ষার্থীদের বৈষম্যমুক্ত সমাজ গড়ার সর্বাত্মক আন্দোলনের মধ্যেই 31 বছরের নিরাপদ সড়ক আন্দোলনের দাবি আদায়ের স্বপ্ন দেখছেন তিনি। দেশটাকে একটা পরিবর্তন করার কিন্তু চেষ্টাটা করছে, যেটি সকলেরই চাওয়া। পরিবহন সেক্টরে যারা নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের কারণে কিন্তু হয় না, এবং সেই নেতৃত্ব তারা পরিবহন সেক্টরে দিয়েছে প্লাস সরকারের সঙ্গে যুক্ত থেকেছে, যার জন্য সরকারও তাদেরকে সেইভাবে কাজগুলো আদায় করে। সড়কে চাঁদাবাজি বন্ধ, শৃঙ্খলা ফেরানোর অন্যতম অনুষঙ্গ। এটি নিশ্চিত হলে কমবে পরিবহন ব্যয়, থামবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বৈষম্যের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন সত্যিকার অর্থে এবার সড়কে শৃঙ্খলা ফেরাবে বলে স্বপ্ন দেখতে শুরু করেছেন সাধারণ মানুষ। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান তিনি। এ সময় আহত আন্দোলনকারীদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন। পরে গণমাধ্যমে কথা বলেন জামায়াত আমির। এ সময় দেশে যে হত্যাযজ্ঞ ও দমনপীড়ন চলেছে তার বিচারের দাবি জানান তিনি। একই সঙ্গে দেশে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা জানান ডক্টর শফিকুর রহমান। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে প্রশাসন। শনিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে এই মতবিনিময় সভা হয়েছে। বৈঠকের শুরুতেই জেলা প্রশাসক শামীম আহমেদ ও লেফটেন্যান্ট কর্নেল শামীম আহমেদ 6 সমন্বয়কের বিভিন্ন দাবি দেওয়ার কথা শোনেন। এ সময় সমন্বয়করা জানান, সিস্টেম না বদলানো পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। দ্রুতই সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ পুলিশ ও প্রশাসনিক কার্যক্রম শুরুর তাগিদ দেন সমন্বয়করা। তারা জানান, বৈষম্য বিরোধী সমাজ গঠনে
আন্দোলন চলবে। জেলা প্রশাসক শামীম আহমেদ শিক্ষার্থীদের সকল বিষয়ের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদেরও সহযোগিতা কামনা করেন। সবাই মিলে কাজ করতেছি। অতীতের ভুল ভ্রান্তি থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। আমরা সেখান থেকে শিক্ষা নিতে চাই এবং আমরা বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাই যে আপনাদের সকল ইতিবাচক দাবির সাথে আমরা একমত এবং আপনারা যেভাবে করছেন আমরা খুব আশাবাদী যে এই দেশ পরিবর্তন হবে। ময়মনসিংহে জেলা প্রশাসক ও পিরোজপুরে ব্যবসায়ীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুজব প্রতিরোধ সহ নানা বিষয়ে জেলা প্রশাসকের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় ময়মনসিংহ সেনানিবাসের 403 ব্যাটল গ্রুপের কমান্ডার কর্নেল মাহমুদ হাসান বলেন, সেনাবাহিনীর সদস্যরা দেশকে ভালোবাসে, সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য দিয়ে দেশকে রক্ষা করতে চায়। এ কাজে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় লেফটেন্যান্ট কর্নেল লেনিন, পুলিশ সুপার মাসুম আহমদ ভুইয়া সহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে পিরোজপুরে ব্যবসায়ীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা হয়েছে। শনিবার বেলা 11:30টায় শহরের কাঁচাবাজার এলাকায় লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ব্রাজিলের সাও পাওলো রাজ্যে 58 আরোহী সহ একটি বিমান বিধ্বস্তের প্রাণ হারিয়েছেন যাত্রী ক্রু সহ 62 জন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য 1 মিনিট নীরবতা পালন করেন প্রেসিডেন্ট। বিমানটিতে 58 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, বিমানটি পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে সাও পাওলোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সাও পাওলো থেকে প্রায় 80 কিলোমিটার উত্তর পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান করছে কেন্দ্রীয় তদন্তকারী দল। গাজার আল দারাজ অঞ্চলের আল তাবিন স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত 100 জনের প্রাণহানি হয়েছে। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর স্কুলটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এছাড়া গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় 19 ফিলিস্তিনি সহ মোট 35 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ফিলিস্তিনে জাতিসংঘের সহায়তা সংস্থা উনরা এর প্রতিবেদন বলছে, আশ্রয়হীন 60 থেকে 70 হাজার বাসিন্দাকে খান ইউনিস থেকে আল মাওয়াসি এলাকায় জোর করে সরিয়ে দিচ্ছে ইসরায়েলি সেনারা। ঘনবসতিপূর্ণ আল মাওয়াসি শহরে এত বিপুল সংখ্যক আশ্রয়হীন ফিলিস্তিনিকে জায়গা দেয়া কঠিন হবে বলে মনে করছে সংস্থাটি। 3 বছর পর সৌদি আরবের কাছে যুদ্ধাস্ত্র বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইয়েমেনে হামলা বন্ধে সৌদি আরবকে চাপ দিতে 2021 সালে দেশটিকে যুদ্ধাস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত দিয়েছিল বাইডেন প্রশাসন। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে রিয়াদের কাছে অস্ত্র বিক্রি শুরু করতে পারে ওয়াশিংটন। দুই পক্ষই নিজ নিজ চুক্তির খসড়া প্রস্তুত করেছে। মার্কিন আইন অনুযায়ী বড় ধরনের অস্ত্র চুক্তিতে চূড়ান্ত অনুমোদনের আগে অবশ্যই কংগ্রেসের ছাড়পত্র পেতে হবে। ইসরায়েলকে সামরিক সহায়তার অংশ হিসেবে আরও $350 কোটি তহবিল ছাড় দিল যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে হবে ইসরায়েলকে। এ বিষয়ে এরই মধ্যে কংগ্রেসকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল এপ্রিলে ইসরায়েলের জন্য $1400 কোটি তহবিলের অনুমোদন দেয় কংগ্রেস। ওই তহবিলের অংশ হিসেবেই $350 কোটি তেল আবিবকে দেবে বাইডেন প্রশাসন। ইরান ইসরায়েল উত্তেজনা ও মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কার মধ্যে এলো এ ঘোষণা।
ইউক্রেনের একটি সুপারমার্কেটে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত 14 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে অন্তত 43 জন। শুক্রবার দনেস্কের পূর্বাঞ্চলে একটি শহরে এই হামলা হয়। গেল কয়েকদিন ধরে রাশিয়ার কুর্সক অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা করছিল ইউক্রেনীয় সেনারা। এই পরিকল্পনার জেরেই রাশিয়া এই অতর্কিত হামলা চালিয়েছে বলে দাবি করছে ইউক্রেন। আল জাজিরা বলছে, দিনের মধ্যভাগে অর্থাৎ স্থানীয় সময় শুক্রবার দুপুরে রুশ বিমান থেকে এই মিসাইল হামলা চালানো হয়। জনবহুল স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানিয়ে দানেস্কের আঞ্চলিক প্রধান বলেছেন, এই হামলা প্রমাণ করে স্বার্থের জন্য রুশ সেনারা কতখানি বর্বর হতে পারে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।